আসসালামু আলাইকুম। আজ 11 ফেব্রুয়ারি 2026 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। সবার হাতে হাতে AK-47, বিশৃঙ্খল করলেই ফায়ার, পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি। বিএনপি প্রার্থী গোপন বৈঠক করলেন নির্বাচনী কর্মকর্তার সঙ্গে। জামায়াতের সঙ্গে সরকার গঠন নিয়ে শেষ বার্তা দিলেন তারেক রহমান। এবার বিস্তারিত। নির্বাচনী নিরাপত্তা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জুয়েল রানা। তিনি বলেছেন, নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে এবং ব্যালট বাক্সে হাত দেওয়ার চেষ্টা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। এক নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিংয়ে এসব কথা বলেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। ব্যালট বাক্স ছিনতাই প্রসঙ্গে জুয়েল রানা বলেন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সবার হাতে দামি দামি অস্ত্র থাকবে, সবার হাতে AK-47 থাকবে। এগুলো দেখলে ভোটের ব্যালট বাক্সে হাত দেওয়ার সাহসই পাবে না। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। কোনো ধরনের সন্ত্রাস, ভোট কারচুপি কিংবা কেন্দ্র দখলের চেষ্টা বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্র থাকবে কড়া নজরদারিতে। পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। যারা ভোটের পরিবেশ নষ্ট করতে চাইবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মোহাম্মদপুরে 3 রাস্তার মোড়ে নির্বাচন উপলক্ষে র্যাব, সেনাবাহিনী ও পুলিশের যৌথ ফুট পেট্রোল মহড়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন উপলক্ষে মোহাম্মদপুরে র্যাব, সেনাবাহিনী ও পুলিশ এমন একটি পরিবেশ সৃষ্টি করেছে যেখানে দুষ্কৃতিকারী কিংবা বিশৃঙ্খলাকারীদের মধ্যে এখন আতঙ্ক কাজ করছে। তিনি আরও বলেন, এর আগে আমরা দিন দুপুরে রেড দিয়েছি এবং ইতোমধ্যে দুষ্কৃতিকারীরা এলাকা ছাড়া হয়েছে। সাংবাদিকরাও কোনো প্রশ্ন তুলতে পারেননি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরে দুষ্কৃতিকারীদের সাইজ করে ফেলা হয়েছে। তিনি বলেন, যারা দুষ্কৃতিকারী আছে তাদের মনে ভয় ও আতঙ্ক ঢুকিয়ে দিতে চাই, যেন ভোটের আগেই তারা মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকা ছেড়ে চলে যায়। 12 ফেব্রুয়ারি হবে শুধু ভোটার ও প্রশাসনের দিন। ঢাকা 13 আসনের ঝুঁকি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনো ঝুঁকিপূর্ণ আসন নেই। গত 10-15 দিনে এখানে আমরা একটা পাতাও পড়তে দেইনি। মারামারি, কাটাকাটি কিংবা ফাটাফাটি অনেক দূরের বিষয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 16 আসনের এক নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে বিধি ভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে। বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে গোপন বৈঠক করার অভিযোগে ওই কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন একই আসনের জামাত ইসলামী মনোনীত প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল বাতেন। নির্বাচন কমিশনার ইসি সিনিয়র সচিব বরাবর দেওয়া এক লিখিত পত্রে তিনি এই দাবি জানান। লিখিত অভিযোগে বলা হয়েছে, ঢাকা 16 আসনের নির্বাচনী মালামাল বিভাজন, বিতরণ ও গ্রহণ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুল হাসান। অভিযোগ উঠেছে, তিনি এই আসনের বিএনপি প্রার্থী আমিরুল হকের বাসভবনে এক গোপন বৈঠকে মিলিত হন। অভিযোগকারী কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল বাতেন জানান, ওই বৈঠকের স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ সম্বলিত একটি পেন ড্রাইভ প্রমাণ হিসেবে নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী দায়িত্বে থাকা অবস্থায় একজন নির্দিষ্ট প্রার্থীর বাসায় গিয়ে গোপন বৈঠক করা দণ্ডনীয় অপরাধ। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা একজন প্রার্থীর সাথে এমন সখ্যতা বজায় রাখলে ওই আসনে কখনোই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কামরুল হাসানকে তাৎক্ষণিক বদলি করে অন্য কোনো নিরপেক্ষ কর্মকর্তাকে সেই পদে স্থলাভিষিক্ত করার জোর দাবি জানানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযোগপত্রটি গ্রহণ করা হয়েছে। এটি যাচাই বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু হবে এমন প্রত্যাশার কথা জানিয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই নির্বাচনে মানুষের রায়ে তার দল এককভাবে সরকার গঠন করতে সক্ষম হবে। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। জামাতের সঙ্গে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা কনফিডেন্ট যে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের রায় আমরা পাবো। আমরা সরকার গঠনে সক্ষম হব এককভাবে। সেক্ষেত্রে তো কাউকে অপোজিশনে থাকতে হবে, কারণ একটা ব্যালেন্সড রাষ্ট্র যদি হতে হয়, ব্যালেন্সড সরকার যদি হতে হয়, তাদের সেক্ষেত্রে অপোজিশনে থাকতে হবে কাউকে। সবাই সরকারে চলে আসলে কেমন করে দেশ চলবে? সাক্ষাৎকারে তারেক রহমান নির্বাচন, ভূ রাজনীতি, বাংলাদেশ ভারত সম্পর্ক, তরুণ ভোটারদের গুরুত্ব এবং গুম খুনের বিচার সহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন। বৃহস্পতিবার বাংলাদেশে হতে যাওয়া জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে তারেক রহমান বলেন, আমরা আশা করছি যে নির্বাচনটা সুষ্ঠু হবে। মানুষেরও তাই প্রত্যাশা, আমরা আশাবাদী। তিনি 17 বছর নির্বাচনে থাকার পর দেশে ফিরে নির্বাচনমুখী রাজনীতিতে সক্রিয় হওয়াকে নিজের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি বলে জানান তারেক রহমান।
তারেক রহমান বলেন, চ্যালেঞ্জটা হয়তো কিছুটা খুব সম্ভবত আমারই ছিল। এত বছর পরে এসেছি, আসার পরে মানুষের চোখে মুখে একটা প্রত্যাশা দেখেছি। এটা হলো রাজনৈতিক দিক। অন্যদিকে আসার 5 দিন পরেই আম্মা মারা গেলেন। উনি অসুস্থ ছিলেন অনেক দিন ধরে। স্বাভাবিকভাবে এটাও একটা খুব কষ্টকর বিষয় আমাদের সবার জন্য। আমরা পরিবার যে একসঙ্গে বসে নিজেদের কষ্টটা ভাগ করে নেব, সেই সুযোগটা বা সময়টা হয়নি, কারণ আমরা একদম নির্বাচনের ডামাডোলের ভিতরে। একদিকে নির্বাচনী ডামাডোল, অন্যদিকে ব্যক্তিগত বিষয়টা, দুটোর সামঞ্জস্য রেখে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আসলে আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি হয়তো এই চ্যালেঞ্জটা মোটামুটিভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি আমি। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে নাটক সাজিয়ে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমাদের একজন দায়িত্বশীল ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে গেছেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছেন। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে ব্যবসার জন্য সাথে কিছু নগদ টাকা নিয়েছিলেন। এটি খুবই স্বাভাবিক। একজন মানুষ ব্যবসা করতে পারেন, তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি টাকা বহনও করতে পারেন। একথা স্পষ্ট করার পরও এয়ারপোর্টের মতো একটি রেস্ট্রিক্টেড এরিয়ায় নাটক সাজিয়ে তাকে আটক করা হলো। তাছাড়া তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে টাকা বহন করছিলেন। আইন শৃঙ্খলা বাহিনীর এই আচরণকে মানসিক নির্যাতন উল্লেখ করে তিনি জানান, তিনি একজন বয়স্ক লোক। মানসিক এই টর্চারের কারণে ইতোমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে এখন রংপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হচ্ছে। এ ধরনের আচরণের পেছনে জামায়াতকে বিতর্কিত করার অপপ্রয়াস রয়েছে বলে দাবি করেন জামায়াতের এই মিডিয়া প্রধান। তিনি বলেন, আমরা খুবই দৃঢ়তার সাথে বলতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামীর তার কর্মপন্থা ও সাংগঠনিক কার্যক্রম সর্বদা স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে পালন করে থাকে। জামায়াত ইসলামীকে এবং জামায়াত ইসলামীর নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্য এ ধরনের অপপ্রয়াস চালানো হয়েছে। বৈধ টাকা হলে 50 লাখ নয়, প্রয়োজনে 5 কোটি টাকা বহনেও সমস্যা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ভোটের সময় টাকা পরিবহনের সময়সীমা নিয়ে প্রশ্ন করা হলে ইসি সচিব সাংবাদিকদের এই তথ্য জানান। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে 50 লাখ টাকা সহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার দুপুর 12টার দিকে তাকে আটক করা হয়। ভোটের সময় একজন ব্যক্তি কত টাকা বহন করতে পারবে? একজন প্রার্থীকে আটক করা হয়েছে 50 লাখ টাকা থাকার কারণে। এই বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, এই টাকা যদি বৈধ হয়, সোর্স যদি বৈধ হয়, তাহলে সমস্যা নেই, প্রয়োজনে 5 কোটি টাকাও বহন করতে পারবে। আর যদি অবৈধ টাকা হয়, তবে সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। সকল অপেক্ষার অবসান শেষে বৃহস্পতিবার দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারে নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামায়াত ইসলামী। গণ অভ্যুত্থানে সাবেক স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে পরবর্তী শাসক কে হবেন সেটি নির্ধারিত হবে। এর মধ্যে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জানিয়েছেন, দেশের জনগণ যে সরকারকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে তার দেশের সরকার। বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাংলাদেশি জনগণের দ্বারা যে সরকার নির্বাচিত হোক, ওয়াশিংটন তাদের সঙ্গে কাজ করবে। রয়টার্স বলেছে, সাবেক দুই মিত্র বিএনপি ও জামায়াত ইসলামীর মধ্যে লড়াই হবে, যার মধ্যে মতামত জরিপ থেকে জানা যাচ্ছে নির্বাচনে এগিয়ে আছে বিএনপি। এদিকে একই সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশে চীনের প্রভাব কমাতে তারা বাংলাদেশকে সামরিক সরঞ্জাম দিতে চান। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। চীনের সাথে নির্দিষ্ট কিছু চুক্তির ঝুঁকিগুলো স্পষ্টভাবে তুলে ধরতে বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিস্তারিত কোনো কিছু না জানিয়ে তিনি বলেছেন, বাংলাদেশ যেন প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে চীনের ওপর নির্ভরশীলতা কমাতে পারে, সেজন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো বিভিন্ন উন্নত সামরিক সরঞ্জাম দেওয়ার প্রস্তাব দিচ্ছে। অনেকে নির্বাচনের দিন তাড়াহুড়ো করে ভোট কেন্দ্রে চলে যান, নিতে ভুলে যান প্রয়োজনীয় জিনিস। আর এই সামান্য অসতর্কতার জন্য আপনাকে পড়তে হয় ভোগান্তিতে। এতে ভোট দিতে দেরি, কেন্দ্রে প্রবেশে বাধা কিংবা অপ্রয়োজনীয় ঝামেলা। তাই ভোটাধিকার প্রয়োগের আগে জানা জরুরি সঙ্গে কি নেওয়া উচিত আর কি নেওয়া উচিত নয়। ভোটের দিন সঙ্গে যা যা নেবেন: জাতীয় পরিচয়পত্র বা এনআইডি। নিজের পরিচয় নিশ্চিত করার উপায় হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র। এটি আপনার সবচেয়ে নির্ভরযোগ্য। যদি এনআইডি না থাকে, নির্বাচন কমিশনের নির্ধারিত বিকল্প পরিচয়পত্র যেমন স্মার্ট কার্ডের স্লিপ বা প্রযোজ্য ক্ষেত্রে অনুমোদিত অন্য কাগজ সঙ্গে রাখা ভালো। কেন্দ্রের তথ্য:
ভোট নম্বর, কেন্দ্রের নাম ও কক্ষ নম্বর আগে থেকেই জেনে রাখা ভালো। এগুলো লিখে বা মোবাইলে সংরক্ষণ করে রাখতে পারেন। কেন্দ্রে প্রবেশের নিয়ম অনুযায়ী ব্যবহার সীমিত হতে পারে। প্রয়োজনীয় ওষুধ, আপনি যদি নিয়মিত ওষুধ সেবন করে থাকেন তবে ব্যক্তিগত প্রয়োজনে ওষুধ সঙ্গে রাখতে পারেন। বিশেষ করে বয়স্ক কিংবা অসুস্থ ভোটারদের জন্য এটি গুরুত্বপূর্ণ। অন্যদিকে ছোট মানিব্যাগ বা প্রয়োজনীয় ন্যূনতম জিনিস রাখুন। বড় ব্যাগ বা অপ্রয়োজনীয় সামগ্রী এড়িয়ে যাওয়াই ভালো। এদিকে ভোটের দিন যা সঙ্গে নেওয়া যাবে না: 1. কোনো ধরনের অস্ত্র বা ধারালো বস্তু। 2. দলীয় প্রতীক, ব্যাজ বা প্রচার সংক্রান্ত সামগ্রী। 3. অতিরিক্ত লোকজন। 4. বড় ব্যাগ বা সন্দেহজনক প্যাকেট। 5. মোবাইল ফোন ব্যবহারে সতর্কতা। যেমন আচরণ হওয়া উচিত ভোট কেন্দ্রে: 1. লাইনে শৃঙ্খলা বজায় রাখুন। 2. কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলা। 3. উত্তেজনাপূর্ণ আলোচনা বা বিতর্ক এড়িয়ে চলা। এবং 4. ভোট গোপন রাখুন। জাতীয় নির্বাচনের আর একদিনও বাকি নেই। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচন অবশ্য একটা নতুন ইতিহাসের দুয়ারে এনে দাঁড়িয়েছে বাংলাদেশকে। সংস্কারের জন্য গণভোটও হবে এই দিনই। এই গণভোট ও নির্বাচনের ঠিক একদিন আগে শায়খ আহমদুল্লাহ হ্যাঁ ভোটের পক্ষে দাঁড়িয়েছেন। আজ বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন তিনি। তার কথা, ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা হ্যাঁ এর পক্ষে। তিনি জানিয়েছেন, সংস্কার যেন ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে সমুন্নত রেখেই কার্যকর করা হয়। তিনি বলেন, একই সাথে সেই সংস্কার সংক্রান্ত সকল কার্যক্রম ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে সমুন্নত রেখে কার্যকর করতে হবে। এক্ষেত্রে কোনো প্রকার ব্যত্যয় যেন না ঘটে তা নিশ্চিত করতে চূড়ান্ত সংস্কার কার্যক্রমে প্রতিনিধিত্বশীল আলেমদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচিত হবে। তিনি আরো বলেন, হ্যাঁ ভোট মানে শুধু পরিবর্তন নয়, হোক মূল্যবোধ অক্ষুণ্ণ রেখে পরিবর্তনের অঙ্গীকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত করার পরিকল্পনা থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। সিদ্ধান্তে পরিবর্তন এনে উপাচার্য নিয়াজ আহমেদের জন্য তেহরানে নিয়োগ প্রস্তাব পাঠিয়েছে সরকার। ঢাকার একটি কূটনৈতিক সূত্রের দাবি, উপাচার্য নিয়াজ আহমেদের নিয়োগ প্রস্তাব গ্রহণ করেছে ইরান সরকার। সম্প্রতি তেহরান নতুন রাষ্ট্রদূত গ্রহণের সম্মতি জানিয়ে ঢাকায় গ্রিন সিগন্যাল পাঠিয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন। অবশ্য পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, নিয়োগ প্রস্তাব এতদিনে চলে আসার কথা, হয়তো চলে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে নতুন সরকার দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। নতুন সরকারে যারা আসবেন তাদের চাওয়া পাওয়ার উপর নির্ভর করবে উপাচার্যকে তারা কোথায় দেখতে চান। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। 16236 এই নাম্বারটি আজ থেকে মনে রাখুন। ব্যাংকিং সেবায় অনেক সময় আমরা ভোগান্তির শিকার হই। যদি আমরা কোনো ব্যাংকের সেবা যথাযথ না পাই, অথবা লেনদেনে সমস্যা হয়, অথবা ওই ব্যাংক আপনাকে যথোপযুক্ত সম্মান, মর্যাদা এবং আপনাকে সেবা না দিতে পারে, তাহলে এই নাম্বারটিতে কল করুন। এটি বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি সেবা। যে কোনো ব্যাংক সম্পর্কে অভিযোগও এখানে আপনি দাখিল করতে পারবেন। আপনার ব্যাংকিং লেনদেন নির্বিঘ্ন হোক, এই প্রত্যাশা থাকলো। ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা নিরন্তর। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান, বেলডাঙ্গার বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির বলেন, আগামী 2 বছরের মধ্যে এই নির্মাণ কাজ শেষ হবে। স্থানীয় সময় বুধবার সকাল 10টায় শুরু হয় কোরআন তেলাওয়াত। 1200 মাওলানা, মুফতি হাফেজ দিয়ে কোরআন তেলাওয়াত করার পর 12টা থেকে 12:30টার পর মসজিদ নির্মাণের কাজ শুরু হয়। তিনি বলেন, আমার জীবন শেষ হয়ে গেলেও আমি মসজিদ নির্মাণের কাজে থামবো না। আমি বাবরি মসজিদ নির্মাণ করব বলেছি, আমি বাবরি মসজিদ নির্মাণ করবই। কারো ক্ষমতা নেই যে বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি করার বিষয়ে বাধা দেবে। জানা গেছে, এরই মধ্যে বাবরি মসজিদ নির্মাণের জন্য প্রকৌশলীর এবং নির্মাণ শ্রমিক মুর্শিদাবাদে এসে উপস্থিত হয়েছেন। মসজিদ নির্মাণকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সাজ রব পড়ে গেছে। এছাড়াও মসজিদ নির্মাণের কাজ শুরু হওয়ার পরের দিন বৃহস্পতিবার সকাল 9টায় নদিয়া জেলার পলাশী থেকে 235 কিলোমিটার বাবরি মসজিদ যাত্রা শুরু করবেন হুমায়ুন কবির। সেই যাত্রা শুক্রবার উত্তর দিনাজপুর জেলার ইটাহারে গিয়ে শেষ হবে। তবে এই বাবরি মসজিদ নির্মাণ নিয়ে রাজ্যের রাজনীতি বেশ সরগরম হয়ে উঠেছে। এরই মধ্যে বিশ্ব হিন্দু রক্ষা কমিটি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে ঘোষণা দিয়েছে যে তারা এই বাবরি মসজিদ হতে দেবে না। যদিও এই বিষয়ে হুমায়ুন কবির বলেন, হিন্দুদের সঙ্গে আমার কোনো বিরোধিতা নেই, আমি তাদের বিরুদ্ধে কিছু বলতে চাই না। কেউ যদি এগিয়ে এসে বাবরি মসজিদ ভাঙার চেষ্টা করে তবে তারা ব্যাপারটা বুঝতে পারবে। হুমায়ুন আরো বলেন, এটা উত্তরপ্রদেশ না, বিহারও না, এটা মুর্শিদাবাদ। আমার মসজিদ
নির্মাণের অধিকার আছে। সুপ্রিম কোর্টও মসজিদ নির্মাণের জন্য না বলেনি। আমি এই মসজিদ বানিয়ে দেখাবো। আমি কারো বিরুদ্ধে নই। কেউ যদি এই মসজিদ ভাঙার চেষ্টা করে তার বিরুদ্ধে আমরা যাব। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। চেঞ্জ টিভি.প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।